বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো ৩১শে ডিসেম্বর নিয়ে আলোচনার ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। ৩১শে ডিসেম্বর কি হতে যাচ্ছে এ বিষয়ে গুরুত্বপূর্ণ সংবাদ জানাবো, সঙ্গেই থাকুন। এরপর জানাবো জাহাজে ৭ খুন নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত। চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা কর্মবিরতি স্থগিত করা হয়েছে। আজ রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহ আলম ভূঁইয়া। মোদির রেস্কিউ মিশন হাসিনা। ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রেস্কিউ মিশন ছিল শেখ হাসিনাকে উদ্ধার করা। তারা সেভাবেই কাজ করেছে। তারা রাফায়েল যুদ্ধবিমান পাঠিয়ে শেখ হাসিনাকে উদ্ধার করে নিয়ে গেছে কলকাতা থেকে। কিভাবে উদ্ধার করলো আমার দেশ পত্রিকার মাধ্যমে গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের জানাবো, সঙ্গেই থাকুন। এবারে জানাবো সংস্কার এখনই করতে না পারলে কখনোই করা যাবে না বললেন উপদেষ্টা সাখাওয়াত। শ্রম কর্মসংস্থান নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, এ সময় রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই সম্ভব হবে না। আমরা ২০০৭ সালে চেষ্টা করেছিলাম, কিন্তু কিছু করেছি, ক্ষমতাসীনরা সেটি বাতিল করেছে। আমরা এই জুলাই বিপ্লবের মাধ্যমে এটি করতে চাই, তা না হলে বাংলাদেশ পিছিয়ে যাবে। ১ বছরের মধ্যে হলেও যতটুকু সম্ভব আমরা সংস্কার করে যেতে চাই। এদিকে সচিবালয় অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন। সচিবালয় প্রবেশ ও অস্থায়ী পাসের আবেদন গ্রহণ করার জন্য অস্থায়ী প্রবেশ পাস সংক্রান্ত বিশেষ সেল গঠন করা হয়েছে। আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ প্রশাসন ১ শাখার উপসচিব মোহাম্মদ আমিনুল ইসলাম স্বাক্ষরিত অফিস আদেশে এসব কথা জানানো হয়েছে। এবং সর্বশেষ জানাবো ইরানি পুলিশের সিনিয়র গোয়েন্দা কর্মকর্তাকে হত্যা। ইরানের দক্ষিণাঞ্চলের সন্ত্রাসী হামলায় এক সিনিয়র গোয়েন্দা পুলিশ কর্মকর্তা নিহত হয়েছে। স্থানীয় সময় ২৭শে ডিসেম্বর সন্ধ্যায় হরমোজগান প্রদেশের বন্দর লেজেঙ্গে গোয়েন্দা পুলিশের প্রধান মোস্তফা শাহিদিকে লক্ষ্যবস্তু করে হত্যা করা হয়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে বন্ধুরা আমাদের পরবর্তী লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। ৩১শে ডিসেম্বর নিয়ে আলোচনায় ঝড় সামাজিক যোগাযোগ মাধ্যমে। আগামী ৩১শে ডিসেম্বরকে সামনে রেখে সামাজিক যোগাযোগ মাধ্যমে একই ধরনের পোস্ট দিয়ে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সদস্যরা। শনিবার ২৮শে ডিসেম্বর রাতে একযোগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ক্যাম্পেইন চালাচ্ছেন তারা। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়েছে যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আক্তার হোসেন, জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ, সমন্বয়ক রিফাত রশিদ সহ আরও অনেকেই। যুব ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ লিখেছেন, ৩১শে ডিসেম্বর শহীদ মিনার ৩৬শে জুলাই এসে মিলিত হোক ৩১শে ডিসেম্বরে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ লিখেছেন, কমরেডস ৩১শে ডিসেম্বর নাও আর নেভার। জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম লিখেছেন, ৩১শে ডিসেম্বর শহীদ মিনার বিকাল ৩টা, এখনই সময় বাংলাদেশের জন্য। সমন্বয়ক রিফাত রশিদ লিখেছেন, ৩১শে ডিসেম্বর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন পর্যন্ত তাদের সবচেয়ে বড় বিপ্লবী স্টেপ নিতে যাচ্ছে। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অফিসিয়াল ফেসবুক পেজে লেখা হয়েছে, ৩১শে ডিসেম্বর ২০২৪ বিপ্লবীরা প্রস্তুত। এছাড়াও জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি তার ফেসবুক পোস্টে লিখেছেন, অল আইস অন শহীদ মিনার ৩১শে ডিসেম্বর সময় বিকাল ৩টা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির সঙ্গে যুক্ত থাকা অন্যান্য সদস্যরাও একই সময়ে বিষয় নিয়ে ফেসবুকে পোস্ট করে যাচ্ছেন।
জাহাজে ৭ খুন নৌযান শ্রমিকদের কর্মবিরতি স্থগিত। চাঁদপুরে জাহাজে ৭ খুনের ঘটনায় পণ্যবাহী নৌযান শ্রমিকদের ডাকা সর্বাত্মক কর্মবিরতি স্থগিত করা হয়েছে। শনিবার ২৮শে ডিসেম্বর রাত ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশন সভাপতি শাহ আলম ভূঁইয়া। তিনি বলেছেন, ৭ খুনের ঘটনা আমাদের কর্মসূচি স্থগিত করা হয়েছে। এখন থেকে নদীতে নৌযান চলাচল স্বাভাবিক করা হয়েছে। এর আগে বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হয় শ্রমিকদের ধর্মঘট। শনিবারও সারা দেশে বন্ধ ছিল সব ধরনের পণ্যবাহী নৌযান চলাচল। এতে অচল অবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। বন্দরের খালাসের অপেক্ষায় রয়েছে ১০ লাখের টনেরও বেশি পণ্য। এর মধ্যে নিত্য প্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্য রয়েছে। প্রসঙ্গত, গত সোমবার ২৩শে ডিসেম্বর দুপুরে চাঁদপুর হাইমসরে মেঘনা নদীতে এমবি আল বাখেরা জাহাজ থেকে ৫ জনের মরদেহ এবং ৩ জনকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। পরে হাসপাতালে ২ জন মারা যায়। নিহতরা হলেন নড়াইলের লোহাগাড়া উপজেলার ১১ নলি এলাকার আবেদ মোল্লা ছেলে সালাউদ্দিন ৪০, একই উপজেলার পাংখারচর উত্তর এলাকার মাহবুবুর রহমান মুন্সির ছেলে আমিনুর মুন্সি ৪১, ফরিদপুর কোতোয়ালী উপজেলা জোয়াইর এলাকার মৃত আনিসুর রহমানের ছেলে মোহাম্মদ গোলাম কিবরিয়া ৬৫, একই এলাকার মৃত আতাউর রহমানের ছেলে সবুজ ২৭, মাগুরা মোহাম্মদপুর উপজেলার চর বসন্তপুর এলাকার আনিস মিয়ার ছেলে মোহাম্মদ মাজেদুর ১৮, একই উপজেলার পলাশবাড়ি দাউদ হোসেনের ছেলে মোহাম্মদ সজিবুল ইসলাম ২৯, মুন্সিগঞ্জ শ্রীনগর উপজেলার দেলার হোসেন মুন্সির ছেলে রানা কাজী ৩২। তারা সবাই জাহাজের স্টাফ। এই ঘটনায় চাঁদপুর হাইমসর থানায় হত্যা ও ডাকাতির অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করে জাহাজটির মালিক মাহবুব মোর্শেদ। পরে র্যাব বাগেরহাটের শীতলমারি এলাকা থেকে আকাশ মণ্ডল ওরফে ইরফানকে গ্রেপ্তার করে। এরপর নৌপুলিশের পরিদর্শক মোহাম্মদ কালাম খা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফারহান সাদিকের আদালতে হাজির করেন। আদালত তাকে ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। মোদি রেস্কিউ মিশন হাসিনা। ভারতীয় কর্তৃপক্ষের সরাসরি তত্ত্বাবধান ও সর্বোচ্চ নিরাপত্তায় ৫ই আগস্ট শেখ হাসিনা পালিয়ে যায়। শেখ হাসিনাকে নিয়ে পালানো বিমানটি কলকাতার আকাশে পৌঁছালে সেখানকার হাসিমারা ঘাঁটি থেকে উড়ে আসা ফ্রান্সের তৈরি ভারতের ২টি রাফায়েল যুদ্ধবিমান একেএস স্কট করে দিল্লি নিয়ে যায় হাসিনাকে। ঢাকা থেকে বিমান বাহিনীর হেলিকপ্টার ও বিমানে পালানোর এই ঘটনা নামকরণ করা হয়েছে শেখ হাসিনা রেস্কিউ মিশন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র থেকে এই খবর নিশ্চিত হওয়া গেছে। আমার দেশের অনুসন্ধান থেকে জানা গেছে, শেখ হাসিনাকে নিয়ে ভারতে পালানো বিমানটিতে ছিলেন ৫ জন পাইলট। সম্ভব হলে দিল্লি থেকে লন্ডনের হিথ্রো যার কথা এই পরিকল্পনা ছিল। এজন্যই বিমানে অতিরিক্ত পাইলট নেওয়া হয়। শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ৪ই আগস্ট স্যাটেলাইট টেলিফোনে ২ দফা কথা বলেছেন। এরপর ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের সঙ্গে কয়েক দফা তার ফোনালাপ হয়। ভারতের প্রধান সেনাপ্রধান বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে কথা বলেন ৫ই আগস্ট দুপুরের আগে। অনুসন্ধান থেকে আরও জানা গেছে, শেখ হাসিনাকে নিয়ে পালানো বাংলাদেশ বিমান বাহিনীর C-130J বিমানটি ত্রিপুরার আগরতলা যায়নি। বিমানটি কলকাতার FIR ফ্লাইটে ইনফরমেশন রিজিয়ন ব্যবহার করে সাতক্ষীরা দিয়ে ভারত বাংলাদেশ সীমান্তের ক্রসিং পয়েন্ট বিমাক পার হয়ে কলকাতার আকাশে যায়। সেখান থেকে সরাসরি দিল্লি। শেখ হাসিনার সঙ্গে কূটনৈতিক পাসপোর্ট ছিল এবং শেখ রেহানা ছিল ব্রিটিশ পাসপোর্টধারী। হেলিকপ্টার MI-17 ও বিমান C-130J ককপিট থেকে ঢাকা গ্রাউন্ড কন্ট্রোল, ঢাকা টাওয়ার থেকে এরিয়া কন্ট্রোল ও কলকাতার সঙ্গে পাইলটের যে কথোপকথন হয়েছে তার ট্রান্সক্রিপ্ট থেকে শেখ হাসিনা পালানোর নাটকীয় বিবরণ পাওয়া গেছে। ৩ আগস্ট সেনাবাহিনীর মনোভাব জানার পরই শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালানোর সিদ্ধান্ত নেয়। তার বিশ্বস্ত অফিসাররা ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের সঙ্গে মিলে অতি গোপনে পলায়নের পরিকল্পনা তৈরি করেন বলে নিরাপত্তা সূত্র থেকে জানা যায়। প্রিয় দর্শক, আপনারা জানেন যে ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল যে কিনা বিশ্ববিখ্যাত একজন ক্রিমিনাল। সে সিকিম দখল থেকে শুরু করে ভারতের সঙ্গে আরও বেশ কয়েকটি রাজ্য দখল নিয়ে
বেশ ভারতকে কয়েকটি সুফলতা এনেছে। এ কারণে সবকিছুতে এই নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে দিয়েই কাজ সারতে চায়। তারা চেয়েছিল বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধিয়ে তারপর বাংলাদেশকে দখল করতে। এমনিতেও শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে ঋণের এমন এক পর্যায়ে নিয়ে যেত যে সেখান থেকে আর এদেশ ফিরে আসতে পারত না। এ কারণেই তারা এই চক্রান্ত করে বিদেশি ঋণ এনে এনে বাংলাদেশকে একটি ভঙ্গুর অর্থনীতির দিকে নিয়ে যাচ্ছিল। আল্লাহ সহায় ছিল যে আমাদেরকে এই ডাইনির হাত থেকে আল্লাহ রক্ষা করেছেন। সংস্কার এখনোই করতে না পারলে কখনোই করা যাবে না উপদেষ্টা সাখাওয়াত। শ্রম কর্মসংস্থান এবং নৌ পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন বলেছেন, এই সময়ে রাষ্ট্রের কিছু সংস্কার করতে না পারলে আর কখনোই করা যাবে না। তিনি বলেছেন, আমরা ২০০৭ সালে একবার চেষ্টা করেছিলাম, কিছু করেছিলাম, সেগুলো থাকে না ক্ষমতাসীন রাজনৈতিক দলগুলোর কারণে। এখন যদি না করতে পারি সংবিধানের দোহাই দিয়ে, অন্যান্য আইনের দোহাই দিয়ে, তাহলে জুলাই গণ অভ্যুত্থানে যারা রক্ত দিয়েছে তাদের প্রতি বেইমানি করা হবে। বলছি না যে আমরা ৪-৫ বছর থাকবো, ১ বছরের মধ্যেই সংস্কার করা সম্ভব।